সম্মানিত সুধী দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। পূর্বাপরের আলাপে আপনাদের সবাইকে স্বাগত। আমি আশরাফুল আলম খান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ। এবং আজকে আমাদের পূর্বাপরের ঘরোয়া আলাপে আমার সাথে আছে সাকিব আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী, এবং মোহাম্মদ আরমানুল ইসলাম, অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আজকে আমরা মূলত বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের যে চিন্তাভাবনা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং আমাদের চিন্তাভাবনাগুলোর সাথে আপনাদের চিন্তাভাবনাগুলোর মিল অমিলের জায়গাগুলোর অনুসন্ধান করার চেষ্টা করব। তো আশা করছি এই প্রাণবন্ত আলোচনায় আমরা নিজেরা যেমন শিখবো এবং তেমনি আপনাদের কাছ থেকেও আমরা অনেক কিছু জানতে পারবো আমাদের এই আলাপের পরে আপনাদের ফিডব্যাক থেকে। তো শুরুতেই আমি বেশি দেরি না করে সাকিবের কাছে যেতে চাই যে বর্তমান বাংলাদেশে জুলাই পরবর্তী বাস্তবতায় একটা শব্দ অনেক বেশি আমাদের মধ্যে প্রচলিত হয়েছে, যেটি হচ্ছে নতুন বন্দোবস্ত। বিশেষ করে রাজনীতিতে একটি নতুন বন্দোবস্তের কথা আমরা শুনতে পাচ্ছি। তো আসলে একজন সাধারণ মানুষ হিসেবে আমি জানতে চাই যে নতুন বন্দোবস্তটা আসলে কি? ধন্যবাদ আপনাকে একটি প্রাসঙ্গিক বিষয়কে আবারও খুব বেশি প্রাসঙ্গিক করে তোলার জন্য। দেখুন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত শব্দটা কিন্তু শুধুমাত্র ইডিওলজিক্যাল কোনো fact না। এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু একটা আকাঙ্ক্ষা, যেটা আমাদের জুলাইয়ে এবং জুলাই পরবর্তী সময়গুলোতে এই নতুন তরুণ প্রজন্ম, যে ছাত্র জনতা জুলাইয়ে রাজপথে নেমে এসেছিল হাসিনাকে খেদানোর জন্য, বৈষম্যের বিরুদ্ধে, শুধুমাত্র রাজনৈতিক পট পরিবর্তনের জন্য না। আমরা মনে করি এটা একটা সামাজিক পট পরিবর্তনের জন্য। যে ইকোনমিক ইনইকুয়ালিটি সমাজে তৈরি হয়ে গেছিল, যে ডিসপ্যারিটি সমাজে তৈরি হয়ে গেছিল, এই ডিসপ্যারিটির পরিবর্তনের জন্য, এই নতুন সমাজ বাস্তবায়নের জন্য যে নতুন আকাঙ্ক্ষা আমাদের ছাত্র জনতার মধ্যে তৈরি হয়েছিল, যেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সবাই গণভবনের পতন চেয়েছিল, যে ক্ষমতার অপব্যবহার, অর্থনীতির ডিসপ্যারিটি, আমাদের সামাজিক বৈষম্য থেকে শুরু করে নানাবিধ সমস্যা যেগুলোতে শোষণের হাতিয়ার হয়ে উঠেছিল শেখ হাসিনার রেজিমের কাছে, এই রেজিমের এই শোষণের ডিসপ্যারিটিগুলোকে দূর করার জন্য, এই সামাজিক পরিবর্তনের জন্য যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে, যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল ধরনের আকাঙ্ক্ষার সংমিশ্রিত ভার্সন হইতেছে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যখন আসে, তার মানে পুরাতন একটা বন্দোবস্ত ছিল, সেখান থেকে একটা নতুন বন্দোবস্তে আমরা আসবো। তো আসলে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আপনি কি দেখেন বা কি প্রত্যাশা করেন, যদি স্পেসিফিকলি বলতেন যে পুরাতন বন্দোবস্ত হচ্ছে আপনাদের নতুন বন্দোবস্ত, বা যেহেতু এটা এখনো সবার বন্দোবস্ত হয়ে যায়নি, আমাদের সেই নতুন বন্দোবস্তে কি পার্থক্যটা আসলে? আচ্ছা, এই প্রশ্নের শুরুতে আপনাকে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে রাখতে চাই। প্রথম প্রশ্নের জের ধরেই, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মালিকানা কিন্তু কোনো একক ব্যক্তি কিংবা একক দল কিংবা গোষ্ঠী কারো না। এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মালিক তারাই যারা হইতেছে এটা বাস্তবায়ন করতে গিয়ে জুলাই শহীদ হয়েছে, যারা এটা এখনো বাস্তবায়ন করার নিমিত্তে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, যারা সমাজের পরিবর্তন চায়, যারা রাজনৈতিক পলিটিক্যাল সিস্টেমের পরিবর্তন চায়, যারা ইকোনমিক ডিসপ্যারিটির পরিবর্তন চায়, যারা ইনস্টিটিউশনাল যে একটা ডিসফাংশনালিজম ক্রিয়েট হয়েছে আমাদের সোসাইটিতে, এই ইনস্টিটিউশনগুলোর আবার যে নতুন করে পুনর্জাগরণ করবে, এই আকাঙ্ক্ষা যাদের মধ্যে আছে, আমি মনে করি এদেরই সবারই মালিকানা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের। এবার আপনার প্রশ্নে যদি আসি, এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আসলে আমরা কি জিনিসটা চাই? আমরা বারবার বলতেছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে সমাজের পরিবর্তন, নতুনত্বকে গ্রহণ করা, পুরনো জরাজীর্ণ প্রথাগত রাজনীতিকে, সমাজনীতিকে, বাস্তবতাকে ফেলে দিয়ে নতুনত্বকে গ্রহণ করা। তো আমরা যদি প্রথমে শুরু করি, একটা মানুষের মৌলিক চাহিদাগুলো কি কি থাকে? খাদ্য, বস্ত্র, বাসস্থান। আমরা যদি পুরনো রাজনৈতিক রেজিমের দিকে ফিরে যাই, পুরনো শোষণ শাসনের আমলে যদি ফিরে যাই, আমরা দেখি মানুষ তার যে প্রধান যেটা নিড, খাদ্য, এই জিনিসটার জন্য খুব বেশি ব্যাখ্যাত হয়েছে। এই যে গত 17 বছরের রমজান এবং এই বছরের রমজানের মধ্যে যদি আপনি পার্থক্য করেন, তাহলে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা সেটার উত্তর পেয়ে যাবেন। প্রতি বছর আপনার খাদ্য, এই মৌলিক চাহিদাগুলো, শিক্ষা, এগুলো তো রাষ্ট্রে আমাদের কভার করার কথা, কিন্তু আমরা দেখেছি এই খাদ্যের সিন্ডিকেট ছিল আসালামের হাতে, এই পুরো আমাদের মৌলিক চাহিদাগুলোর সিন্ডিকেট ছিল সামিট গ্রুপের হাতে, এই খাদ্যের সিন্ডিকেট ছিল বসুন্ধরার হাতে। আমরা ওই জায়গা থেকে এটা যখনই রাষ্ট্রের মালিকানা নিতে পারবে, যখনই খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো যতক্ষণ পর্যন্ত না আমাকে সহজলভ্য করে দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাকে স্বনির্ভর হয়ে বাঁচার জন্য দিচ্ছে, এটার জন্য আমরা
যেগুলো উন্নত রাষ্ট্রগুলোতে হচ্ছে, আপনি দেখেন খাদ্য নিয়ে তাদের কোনো ধরনের মাথা ব্যথা নাই, কারণ রাষ্ট্র তাদের খাদ্যের দায়িত্ব নিচ্ছে, রাষ্ট্র তাদের শিক্ষার দায়িত্ব নিচ্ছে, রাষ্ট্র তাদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে। কিন্তু আমরা অসুস্থ হলে সবকিছুর জন্য আমাদের টাকা না থাকলে চিকিৎসা করতে পারতেছি না, টাকা থাকলে চিকিৎসা করতে পারতেছি। তাহলে এই যে ডিসপ্যারিটিটা, ইকোনমিক ইনইকুয়ালিটি যে আমার সমাজের যে বৈষম্য তৈরি করেছে, আমি মনে করি এই বৈষম্য দূর করার আকাঙ্ক্ষা হতেছে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া উচিত, রাষ্ট্র রেশন কার্ড দিয়ে যারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের খাদ্য নিশ্চিত করবে, রাষ্ট্র পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করে হলো সুচিকিৎসা নিশ্চিত করবে। রাঙ্গামাটির পাহাড়ে একজন যে আছে, তারও যদি কোনো এমার্জেন্সি ক্রাইসিস হয়, তার যদি টাকা নাও থাকে, সে যদি রিক্সা চালক হয়, তাকে অবশ্যই চট্টগ্রাম মেডিকেলে গিয়ে, রাঙ্গামাটি মেডিকেলে গিয়ে সুচিকিৎসাটা নিয়ে দিতে হবে। এটা হইতেছে আমাদের রাষ্ট্রের প্রতি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, এটার প্রতিশ্রুতি। তার মানে আমি আপনার কাছে আবার আসবো, তবে তার আপনার আলোচনা শুনে আমার যেটা মনে হলো যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে রাষ্ট্রের কাছে আসলে আমাদের অনেক আকাঙ্ক্ষা আছে, এবং রাষ্ট্র জনগণের সম্পর্ককে নতুন আঙ্গিকে আপনারা দেখতে চান, বা ছাত্র জনতার পক্ষ থেকে এই দাবিটা আসছে যে আমরা রাষ্ট্রের সাথে নাগরিকের যে সম্পর্ক, সেই সম্পর্কটা একটু ভিন্নভাবে দেখতে চাই। এবং অনেকটাই মনে হচ্ছে আপনার কথা শুনে যে কল্যাণকামী যে রাষ্ট্রগুলো আছে বিশ্বের অনেক জায়গায়, তথাকথিত কল্যাণকামী রাষ্ট্র অনেকে বলে থাকে, এক্স্যাক্টলি ওয়েলফেয়ার স্টেট, তাদের Welfare চিন্তা state। ভাবনার সাথে বা তাদের ভাবাদর্শের সাথে অত কিছু মিল আপনার কথা থেকে আমি পাচ্ছি। তো আরমান, আপনি যদি এবার সাকিবের কথার সাথে বা তার চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনার ভিন্নতা বা নতুনত্ব দিয়ে যদি আপনার কথা শুরু করতে চান, বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন সেটা যদি কথা শুরু করতে চান। না, আমি সাকিব ভাই যেটা বললেন সেটার সাথে অনেকটাই একমত, যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কি। যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর যে টার্মিনোলজিটা আসলো 5 তারিখের পরে, 5 আগস্টের পরে, সেটা যদি আমি একটু ব্রিফ করি, দেখেন আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যখন বলবো, তার মানে পুরনো একটা বন্দোবস্ত অবশ্যই ছিল। এখন পুরনো বন্দোবস্তটা কেমন ছিল? রাজনীতি বলতে আমরা কি বুঝতাম 5 তারিখের আগে বা গত 50 বছরে আমাদের স্বাধীনতার পর? রাজনীতি বলতে কি ছিল? রাজনীতি বলতে ছিল যে ব্যাপক পরিমাণ নেতাকর্মী নিয়ে শোডাউন হবে, বড় বড় সভা সমাবেশ হবে, টাকার ঝনঝনানি থাকবে, অস্ত্রের ঝনঝনানি থাকবে, আমার রাজনৈতিক সহিংসতা থাকবে, কেন্দ্র দখল হবে, ভোটের সময় সহিংসতা হবে, আমার ইন্টারন্যাশনাল কমিউনিটি আমার কনসার্ন জানাবে যে তোমার দেশে তো অনেক সহিংসতা হচ্ছে বা ভোট কারচুপি হচ্ছে। তো এই যে পুরাতন বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্তের আমরা একটা নয়া ভার্সন চাই, যেটা আরো আপগ্রেডেড ভার্সন হবে। ধরেন আমি চাবো না যে কখনোই আমার যে জনসমাবেশগুলো আমি অবশ্যই করব, নতুন রাজনৈতিক বন্দোবস্ত অবশ্যই জনসংযোগ থাকবে, জনসমাবেশ থাকবে, কিন্তু সেখানে কখনোই আমি চাবো না যে নয়া রাজনৈতিক বন্দোবস্তে টাকার ঝঞ্ঝনানি, অস্ত্রের ঝঞ্ঝনানি দিয়ে আমি মানুষকে বাধ্য করবো আমার সমাবেশে আসতে বা আমার গণসংযোগে আসতে। আমি আমার জায়গা থেকে, আমার রাজনৈতিক বাস্তবতা থেকে আমি যতটুকু পারি আমার সর্বোচ্চটা দিয়ে মানুষের সাথে ইন্টারেক্ট করব, মানুষকে রাজনীতিতে আনার চেষ্টা করব, মানুষকে রাজনৈতিক সচেতন করে তোলার চেষ্টা করব। কিন্তু এখানে যখনই আমি বারবার বেশি জনসমাগম দেখাতে গিয়ে টাকার ঝঞ্ঝনানি করতে যাবো বা টাকা ফেলতে যাবো, তখন আমার টাকার সোর্সিং করতে হলে আমার আবার পুরাতন বন্দোবস্তে ফিরে যেতে হবে, যেখানে আমাকে চাঁদাবাজি করতে হবে, টেন্ডারবাজি করতে হবে, নিয়োগ বাণিজ্য করতে হবে। নয়তো আমি শত শত কোটি টাকা কই থেকে পাবো? যে আমি এতগুলো মানুষ যে আনবো, তাদেরকে তো খাবার টাকা দিতে হবে, আসা যাওয়ার টাকা দিতে হবে। তো আমরা চাই যে পুরো যে আমার যে রাজনৈতিক সিস্টেমটার একটা আমূল পরিবর্তন, যেখানে আমার রাজনীতি আমাকে দুর্নীতি করতে বাধ্য করবে না। যেমন প্রথাগত যে রাজনীতি কিন্তু আমাদের দেশের রাজনৈতিক কালচার কিন্তু আমাদের, এটা শুনতে খারাপ শোনা যাবে, যে আমার দেশের রাজনৈতিক কালচার কিন্তু আমার জনগণের কারণেই তৈরি হয়েছে। আমার জনগণ যদি টাকা ছাড়া ভোট দিত, আমার জনগণ যদি সঠিক মানুষকে বা যোগ্য মানুষকে মূল্যায়ন করতো, আপনি বিদেশ থেকে অনার্স মাস্টার্স পিএইচডি করে আসেন, আপনি কিন্তু বাংলাদেশে এসে ভোটের মাঠে দাঁড়ালে ভোট পেয়ে পাশ করতে পারবেন না। এখানে মানুষ তাকেই ভোট দেয় যার টাকা বেশি, যার লোক বেশি, যে পাওয়ার পলিটিক্স করতে পারে, যে শোডাউন করতে পারে, যে ক্ষমতা প্রদর্শন করতে পারে, প্রশাসনের সাথে মানে অন্যায্য ক্ষমতা প্রয়োগ করে প্রশাসনের উপরে, যে তাকে ছাড়তে হবে, ওসিকে বলে ছাড়তে হবে, ডিসিকে বলে এই কাজ করতেই হবে। তো এই জিনিসগুলো যে করতে পারে সেই কিন্তু দিন শেষে ভোটে পাশ করে। তো আমি চাই না যে এই প্র্যাকটিসটা থাকুক, আমি চাই যে যোগ্য, যার সেই কোয়ালিফিকেশন আছে, সেই ভোটে দাঁড়াক এবং মানুষের কাছে তার প্রচারণাটা চালাইতে পারুক। মানে আপনি যেটা বলতে চাইতেছেন যে আমাদের দেশের রাজনীতিতে একটা সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনের আসলে দরকার আছে। জি জি, অবশ্যই। একটা মানুষ যখন, আপনি যেটা বলতেছেন যে বিদেশ থেকে পড়াশোনা করে আসে, সে আসলে নির্বাচিত হয় না,
তো এটারও তো নিশ্চয়ই একটা কারণ আছে সামাজিক পর্যায়ে, জি, জি। মাঠ পর্যায়ে তো নিশ্চয়ই একটা কারণ আছে, যে কারণে আপাত দৃষ্টিতে একজন যোগ্য মানুষ সে আসলে দাঁড়াইলেই সে আসলে ইলেক্টেড হইতেছে না, বা সে কি আসলে আদৌ যোগ্য কিনা, এই যে বিচারটা, এইটা আসলে জনগণ ঠিক কিভাবে ভাবে বা এই বিষয়টা জনগণ কিভাবে করে, এই কালচারাল জায়গাগুলো থেকে আসলে পরিবর্তন আনতে হবে। তবে এখানে আমি আপনাকে একটা সম্পূরক প্রশ্ন যদি করি, যে নয়া বন্দোবস্তের ঘোষণা দেওয়ার পরে বা নয়া বন্দোবস্তের রাজনীতিটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করার পরেও তো আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন বন্দোবস্তের রাজনীতি আমাদের দেশের অনেক মানুষ করতেছে। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর যেমন একটা দাবি হইতেছে যে তাদের যে এক্সিস্টিং সিস্টেমটা ছিল বা যে সিস্টেমটা আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসতেছে, সেই সিস্টেমটা আসলে বিগত ফ্যাসিস্ট রেজিম সেটাকে আসলে কলুষিত করেছে বা নষ্ট করে ফেলেছে, যার কারণে আজকে এই স্বৈরাচারটা সৃষ্টি হয়েছে আমাদের দেশে। সো ঠিক কোন এক্সক্লুসিভ কারণে আমাকে একদম নতুন রাজনৈতিক বন্দোবস্তই লাগবে, এই আর্জেন্সিটাকে আসলে আপনি কিভাবে দেখেন? বা আমি যদি একটু বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তো অনেকে আসলে পুরান বন্দোবস্ত করতেছে, যেমন আমরা শুনতে পাচ্ছি যে অনেক জায়গাতে আসলে দুর্নীতি আসলে ওই আশানুরূপভাবে আসলে থামেনি, বা আমাদের দেশের কাঙ্ক্ষিত মৌলিক পরিবর্তনের জায়গাগুলোতে আসলে আমাদের অনেক ব্যর্থতা আছে, আমাদের আমলাতান্ত্রিক জটিলতার জায়গাগুলো যদি আমি বলি, বা আমাদের মাঠ পর্যায়ে মানুষের যেই প্রশাসনের সাথে মানুষের যে সম্পর্ক সেই জায়গাটা যদি বলি, তাহলে তো সেই পুরাতন বন্দোবস্তে মানে বাদ দিয়ে নতুন বন্দোবস্তে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা আসলে কেমন হইতে পারে আসলে? দেখুন, এখানে আমার যে নয়া রাজনৈতিক বন্দোবস্তর আমার যে প্রস্তাবনা বা ইশতেহার আমাদের, এটা দেখেন, আমরা জুলাইয়ের 1 তারিখে আন্দোলন শুরু করলাম, বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে এটা কি হলো, 3 তারিখে এক দফায় পরিণত হলো, এবং 2 দিনের মাথায় 5 তারিখে সেটা সফল হয়ে গেল। এই 35 দিনের জার্নিতে আমরা কিন্তু স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়েছি। কিন্তু আমার যে এই বিপ্লবটা হলো বা উত্থানটা হলো, এটা 35 দিনে সম্ভব হলেও আমার যে নয়া রাজনৈতিক বন্দোবস্তর যে ইশতেহার বা আমার যে প্রস্তাবনা, এটা কিন্তু 35 দিন বা 350 দিনের কোনো কার্যক্রম না। এটা কিন্তু আমার একটা, বলতে পারেন, একটা নীরব সামাজিক বিপ্লব ঘটাতে হবে নয়া রাজনৈতিক বন্দোবস্তটাকে এস্টাবলিশ করতে হইলে। নয়া রাজনৈতিক বন্দোবস্ত যদি আমি এস্টাবলিশ করতে চাই, প্রথমে আমার এখানে এস্টাবলিশ করতে হবে যে আমার যে পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা আমার সমাজের জন্য হানিকর কিংবা ক্ষতিকর। এটা আগে আমার মানুষকে মাস গ্রুমিং করতে হবে, মানুষকে আমার ঘরে ঘরে যেয়ে বুঝাইতে হবে যে দেখো, তোমরা যেভাবে ক্যান্ডিডেট গুলাকে মূল্যায়ন করো, যে যার ক্ষমতা বেশি বা টাকা বেশি তাকে আমি সেফটির জন্য হোক বা আমার অন্যায্য কোনো দাবি দাবা পূরণের জন্য হোক তাকে আমি ভোট দেবো, এই জায়গা থেকে তোমাদের বের হয়ে আসতে হবে। এভাবে যখন আমি প্রতিটা সমাজের একদম তৃণমূলে গিয়ে তাদেরকে গ্রুমিং করতে সক্ষম হব বা তাদেরকে বোঝাতে সক্ষম হব যে দিন শেষে যে যোগ্য, যে সৎ, যে নৈতিক, যার নৈতিক কোনো অবক্ষয় হয় নাই, তাকে তুমি ভোট দাও, তখন আমি হয়তো নয়া রাজনৈতিক বন্দোবস্তটাকে পর্যায়ক্রমে 5 বছর, 10 বছর বা 15 বছরের একটা টাইম লাইনে গিয়ে এটা আমি এস্টাবলিশ করতে সক্ষম হব। কিন্তু এটার তো একটা স্টার্টিং জরুরি, যে স্টার্টিংটা আমরা এখন করতে চাই। নয়া রাজনৈতিক বন্দোবস্ত কোনো 35 দিন বা 1 বছরের কোনো জার্নি না, এটা একটা লম্বা জার্নি, এবং আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এই জার্নি শুরু হয়েছে, এবং ইনশাল্লাহ আমরা আগামী আপকামিং যে বছরগুলো আছে বা আমাদের যে আগামী যে রাজনৈতিক যাত্রা আছে সেই যাত্রাতে এটাকে এস্টাবলিশ করতে সক্ষম হব। রাইট। সাকিবের কাছে এটা আসতে চাই, যেমন আপনি একটা কথা বলতেছিলেন যে এইটার এই রাজনৈতিক নতুন বন্দোবস্তের কোনো একক মালিকানা নাই বা এমন কোনো ব্যক্তি নাই যে আসলে এই আইডিয়াটা সবার মধ্যে পেশ করেছেন, বা কোনো একক আনুগত্যের জায়গা নাই এই জায়গা থেকে। তো যেমন আমরা বাংলাদেশে যেটা দেখি আসলে, যে এখানে একটা কাল্ট ফিগারের রাজনীতি সবসময় চলে, মাঠ পর্যায়ে হোক, জাতীয় পর্যায়ে হোক। তো সেই জায়গা থেকে আসলে নয়া বন্দোবস্তের যে ধারণাগুলো, এগুলো তো সাধারণ মানুষের কাছে পৌঁছানো, তাদেরকে বোঝানো যে আরমান যেটা বলতেছিল, এটা লম্বা রাজনৈতিক ট্র্যাকের বিষয়, লম্বা রাজনৈতিক গ্রুমিং এর বিষয়। তো যারা আসলে এটা মানতে চায় না বা যারা আসলে এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখে, তাদেরকে কিভাবে আসলে নয়া রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসতে, যেমন যেই জায়গাতে দেখা যেতেছে যে অনেক মানুষ আসলে নয়া রাজনৈতিক বন্দোবস্তকে মক করতেছে, বা এই বিভিন্ন জায়গা থেকে এটাকে আসলে অলরেডি এটা এমন একটা আলাপ হয়ে গেছে যে এটা আসলে বুদ্ধিজীবীরা বলে, বা এটা আসলে যারা পাঠচক্র করে তারা বলে, কিন্তু গণমানুষের কাছে নয়া রাজনৈতিক বন্দোবস্তটা আসলে কিভাবে পৌঁছায় দেওয়া সম্ভব, সেটা ছাত্র রাজনীতি হোক বা জাতীয় রাজনীতি হোক, বা যারা কিনা এই রাজনৈতিক বন্দোবস্তকে ধরেন অপোজ করে, যারা এটাকে একটা শত্রুতা মনে করে, তাদের কাছে এটা কিভাবে গ্রহণযোগ্য করা সম্ভব হতে পারবে? আচ্ছা দেখুন, আপনার প্রশ্নটা অনেক লম্বা, তাই উত্তরটাও অনেক লম্বা করে দিতে চাই।
তো প্রথম অংশে যে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কিভাবে নিচ্ছে কিংবা এটার আসলে আউটকামটা কি দেখা যাচ্ছে সোসাইটিতে, আপনারা দেখুন 5ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু পলিটিক্সের একটা প্যারাডাইম শিফট ঘটছে। আমাদের সোসাইটির যে জেনজির যে সোশ্যাল মিডিয়া কিংবা হচ্ছে পলিটিক্সের আগ্রহ, মানে পুরোপুরি একটা প্যারাডাইম শিফট ঘটছে। আপনাকে যদি আমি দেখাই, আগের সোশ্যাল মিডিয়া মানুষ অ্যাক্টিভ থাকতো কি নিয়ে? পরিমণি নিয়ে, সাকিব আল হাসান নিয়ে, মাশরাফি নিয়ে, মেসি নিয়ে, রোনালদো নিয়ে, সারাদিন একজনের ক্যাচাল, কালচারাল গ্যাঞ্জাম, নববর্ষ কি হবে, মিলাদ মাহফিল কেন হবে না, মানে বিভিন্ন ধরনের কালচারাল গ্যাঞ্জাম, আননেসেসারি থিংসে আমরা সবসময় কি ফোকাস ছিলাম। এই ফোকাস থেকে সরে এসে আমরা এখন কথা বলি কি নিয়ে? সার্জিস আলমের গাড়ি বহন নিয়ে, আমরা কথা বলি নাহিদ ইসলামের রাজনৈতিক দীক্ষা নিয়ে, আমরা কথা বলি হাসনাত আবদুল্লার রাজনৈতিক পথ চলা নিয়ে, আমরা কথা বলি আসিফ মাহমুদের যে প্রশাসনিক কার্যক্রম এগুলো নিয়ে, আমরা কথা বলি ইউনূস সাহেবের যোগ্যতা এবং লিমিটেশনস নিয়ে, আমরা কথা বলি বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে মানে রাজনীতি প্র্যাকটিসের নামে যে অনেকেই মামলা বাণিজ্য, তদবির বাণিজ্য, অনেকে যে হাট দখল, মাঠ দখল, এই জিনিসগুলো নিয়ে আমাদের এখন ইয়াং জেনারেশন কথা বলতেছে। এই যে এখন যে কথা বলার একটা প্যারাডাইম শিফট, টপিক চেঞ্জ হয়েছে, এটাই মনে করি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা স্টার্টিং। এই যে সোসাইটিতে মানুষ এখন পলিটিক্স নিয়ে কথা বলতেছে, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে এটা। মানুষ এখন তার নাগরিক কিস্সাটা বুঝে নিতে যাচ্ছে। মানুষ তার যে নাগরিক অধিকার, সে যে সারা জীবন বঞ্চিত ছিল, সে যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সে যে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল, সে যে তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল, সে জুলাইয়ে এসে খুব ভালোভাবে রিয়েলাইজ করছে। যার কারণে সে এই নতুন রাজনৈতিক পথ চলাটা, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা শুরু হয়েছে। এবার আসুন আমরা বলি যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, যেটা আপনি বলতেছেন কেন মানুষ নিবে না। এই জায়গায় সকল ক্ষমতার উৎস জনগণ, আবার নির্বাহী ক্ষমতার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, আবার সেই ক্ষমতাগুলো সবকিছু ইমপ্লিমেন্ট করতেছে সে ব্রিটিশ আমলের আমলারা। আপনি এই আমলাতন্ত্রকে বাঁচাই রেখে কোনোদিনই জনগণের রাষ্ট্র কায়েম করতে পারবেন না, কোনোদিন ওয়েলফেয়ার স্টেট কায়েম করতে পারবেন না। এই আমলাতন্ত্রের হাতেই আপনি নীল চাষিদের যে করের মানে ব্যত্রাঘাত আমার বাপদাদাদের পিঠে এখনো লেগে আছে। তাদের অত্যাচার, তাদের যে রেভিনিউ আদায় করার যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু খুবই অমানবিক ছিল। ওখান থেকে আমাদের এই সাবকন্টিনেন্টে আমলাতন্ত্রের উত্থান। এই আমলাতন্ত্রকে আপনি দেখেন, এই যে 5ই আগস্টের পর এত কিছু পরিবর্তন হয়েছে, জনগণ অনেক কিছু চেঞ্জ চাচ্ছে, কিন্তু আমরা পারতেছি না কি জন্য? প্রশাসনের অসহযোগিতা। আপনি সচিবালয়ে কি চেঞ্জ হয়েছে? কয়টা ডিসির দুর্নীতি নিয়ে আপনি কথা বলেছেন, কয়টা সচিবের দুর্নীতি নিয়ে কথা বলেছেন? একজনকে কি সরাতে পারছেন? 5 জন 10 জন। কিন্তু এই বাংলাদেশের যে ফেসিবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করা, এই যে একটা মেকানিজম, এই পুরো মেকানিজমটা আমরা মনে করি এই আমলাতন্ত্রকে ঘিরে কিন্তু হয়েছে, ক্ষমতাকে কেন্দ্র করে কিন্তু হয়েছে। তাই আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আমরা মনে করি এখানে অবশ্যই ক্ষমতার ব্যালেন্স থাকবে। এই ক্ষমতার ব্যালেন্স থেকে জনগণ যখন তার নাগরিক হিস্সাটা যখন বুঝে নেবে, যখন তার রাজনৈতিক অধিকারটা যখন বুঝে নেবে, সে তখন আস্তে আস্তে তখন তার এই যে ইকোনমিক সমৃদ্ধি সেগুলো স্বপ্ন দেখবে। এবার আসেন, আপনি যে প্রশ্ন করছেন যারা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা গ্রহণ করবে না কিংবা যারা মক করবে, ওদের জন্য আমাদের কি করার? দেখুন, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ততে কিভাবে চিকিৎসা সেবা দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে, কিংবা আমরা কিভাবে রাজনৈতিকভাবে চাই, কিভাবে শিক্ষার মান চাই, আমরা কিভাবে প্রাইমারি একটা স্কুলের বাচ্চা সবচেয়ে বেশি গড়ে উঠুক, তার টেকনোলজি দিয়ে সে এক্সপার্ট হোক, কম্পিউটার থেকে শুরু করে সায়েন্স থেকে শুরু করে সবকিছু নিয়ে সে এক্সপার্ট হোক। আমরা বলতেছি এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। প্রাইমারি স্কুলে সংস্কার করা, আমরা বলতেছি সীমান্ত সংস্কার করা। এই যে আমাদের সীমান্তে এতগুলো হত্যা হয়, এগুলো নিয়ে কখনো কয়টা বিচার হয়েছে? ফেলানি হত্যার বিচার হয়েছে, সৃজিতের বিচার হয়েছে, গত পরশু দিনও লালমনিরহাটের হাতিয়া বান্ধা একজনকে যুবককে গুলি করে মারা হয়েছে। এগুলোর বিচার হবে না। কারণ হচ্ছে আমরা আমাদের যে আমলাতান্ত্রিক যে জটিলতা, আমাদের রাষ্ট্রের যে ব্যর্থতা, এগুলোকে সবসময় জনগণের উপর দিয়ে চাপাই দিছি। এই জন্য আমরা কখনো নতুন কোনো বন্দোবস্তরে গ্রহণ করতে পারি না, আমরা ভয় পাই। তা আমরা মনে করি এই যে আমরা আমাদের অ্যাস্থেটিক্সগুলো দিচ্ছি, আমাদের ইনফরমেশনগুলো দিচ্ছি, আপনাকে মানে যে ডিফারেন্সগুলো আছে এগুলো শো করতেছি, অ্যানিমেশন আকারে হোক, ইনফরমেশন আকারে হোক, আপনাকে সবকিছু ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি। পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত মানে এই, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে অর্থনৈতিক মুক্তি থাকবে, অর্থনৈতিক সমৃদ্ধি থাকবে, শিক্ষার মান উন্নয়ন হবে, নাগরিক জীবনের সব সুবিধা সে নিশ্চিত করতে পারবে। আমলাতন্ত্রের যে জটিলতা, আমলাতন্ত্রের যে ফেসিবাদী ডোমিনেট করার একটা মন মানসিকতা, এটাকে অবশ্যই বন্ধ করতে হবে। এই আমলাতন্ত্রকে ছুড়ে ফেলে দিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা হাজির করতে হবে। এবং পাশাপাশি যে রাজনৈতিক সিস্টেম, এই রাজনৈতিক সিস্টেমের আপনার ইলেকশন সিস্টেম দেখেন, এখনো আরমান খুব সুন্দর করে বলেছে, দিন শেষে ভোট দেওয়ার সময় সে 500 টাকা চায়।
ভোট দেওয়ার সময় সে ক্ষমতাবান লোকজনকে চায়, সে চায় তার ছেলেকে ধরে নিয়ে গেলে পুলিশ থেকে উদ্ধার করে আনতে হবে, অন্যায্য ক্ষমতা এক্সারসাইজ করতে চায়, সে সবকিছুতে পাওয়ার প্র্যাকটিস করতে চায়। এই যে পাওয়ার প্র্যাকটিস করতে যাচ্ছে কি জন্য? সে পাওয়ারটা পায়নি দেখে, সে বঞ্চিত হয়েছে দেখে, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে দেখে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে দেখে, তার খাদ্য বাসস্থান নিশ্চিত করা হয়নি দেখে সে আরেকজনের কাছে রাজনৈতিকভাবে সে অন্যায্য ক্ষমতা এক্সারসাইজ করতে যাচ্ছে, প্রোটোকল দিচ্ছে। আমরা মনে করি এই রাজনৈতিক পরিবর্তনটা যদি হয়, এটাই হতেছে বাংলাদেশ সবচেয়ে বড় নতুন বন্দোবস্ত। আমরা যদি মানুষকে রাজনৈতিকভাবে ভিন্ন ধারায় নিয়ে যেতে পারি, রাজনৈতিকভাবে সমুন্নত করতে পারি, সভ্য করতে পারি, আমাদের পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ করতে পারি, ভোটিং সিস্টেম চেঞ্জ করতে পারি, আমাদের দিন শেষে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিগিনস ফ্রম মি। মানে আমার সবকিছু শুরু হবে আমার চিন্তা ভাবনা থেকে। আমি কিভাবে চাই, আমি বলতেছি হচ্ছে মানে আমি ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, কিন্তু ঠিকই আমি ওসির কাছে গিয়ে তদবির করতেছি। ঠিক আছে, আমি ভোটের সময় চাই আমার খাওয়াইতে হবে, টাকা দিতে হবে, নাহলে আমি ভোট দিব না। তাহলে এইভাবে তো হবে না। এখানে জনগণ এবং রাজনীতিবিদদের দুজনের একটা পারস্পরিক সম্পর্ক লাগবে। রাষ্ট্রের সাথে আমলাতন্ত্রের যে একটা জটিল সম্পর্ক, জনগণের সাথে যে আমলাতন্ত্রের জটিল সম্পর্ক, এটাকে নিষ্পত্তি করতে হবে, জনগণের রাষ্ট্র বানাইতে হবে। এবং এই যে আমলাতন্ত্রের যে তারা যে মানে পাবলিক সার্ভেন্ট বলে, এদেরকে অবশ্যই পাবলিকের জন্য হইতে হবে। আচ্ছা, আমি আপনার কাছে আসবো, তবে তার আগে আমি রামনাথ জিজ্ঞেস করতে চাই যে আপনি একটা জিনিস বলতেছিলেন যে আগের বন্দোবস্তে মিছিল মিটিং বলেন বা অস্ত্রের ঝঞ্ঝনানি বলেন বা এই জিনিসগুলো ছিল। তো নতুন রাজনৈতিক বন্দোবস্তে ধরেন কেউ রাজনীতি করতে চায়, ঠিক আছে, তো তার জন্য ওয়েটা কেমন আসলে, মানে তার ফান্ডিং আসলে কে করবে, বা সে আসলে রাজনৈতিক নেতা কেন হইতে চায়? কারণ আমাদের দেশে দেখি আমরা যে পার্লামেন্টে যারা যায় তারা ম্যাক্সিমাম হচ্ছে বিজনেসম্যান, বা তাদের বড় বড় বিজনেস তারা হইতেছে করে, তারা অনেক ধনী মানুষজন। তো কেন আসলে এই নতুন আদর্শিক জায়গা থেকে একটা মানুষের রাজনৈতিক বন্দোবস্তের নেতা হওয়া দরকার? বা আপনারা যারা ক্যাম্পাসে ধরেন রাজনীতি করেন বা রাজনীতি করতে চান, যারা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে অংশ নিতে চান, তারা আসলে এটা কেন ইন দ্য ফার্স্ট প্লেস ভাবেন? এটা এক। আর দ্বিতীয় কথা হইতেছে যে এই ভাবনাটার কি কি চ্যালেঞ্জ হয়তো আপনারা ফেস করেন বা কি কি সমস্যা এটা ভাবনাটার মধ্যে দেখেন? প্রথমত নয়া রাজনৈতিক বন্দোবস্ততে যারা নিজেদের যোগ্যতা দিয়ে বা নিজেদের আকাঙ্ক্ষা থেকে রাজনীতি করতে চায়, তাদের জন্য অন্যতম ইনসেন্টিভ বা পুশিং ফ্যাক্টর হবে যে দেশের জন্য কিছু ভালো করার যে তাড়নাটা বা দেশপ্রেম, বা বাংলাদেশকে একটা আরো উচ্চতর জায়গায় দেখার যে স্বপ্ন বা চিন্তা ভাবনা, সেটা বাস্তবায়ন আপনি কিভাবে করবেন? সেটা অবশ্যই আপনার রাজনীতির মাধ্যমেই অর্জন করতে হবে। এখানে আমি যদি বাংলাদেশকে সার্ভ করতে চাই, আলটিমেটলি পলিটিক্স ছাড়া আমি মনে করি না এর থেকে ভালো কোনো মাধ্যম আপনি পাবেন এবং এফেক্টিভ কোনো মাধ্যম। আপনি আমলাতন্ত্রে যান, আপনার 30 থেকে 35 বছর সার্ভিস দিয়ে একটা সচিব হইতে হয়, তাও 1000, মানে 1 in 1000 এরকম একটা রেশিও থাকে। তো ওই সচিব হওয়ার পর আপনি কতটুকু কাজ করতে পারবেন সেটাও নির্ধারণ করে কি একটা মন্ত্রী, যে মন্ত্রী বা যে রাজনীতিবিদ আসে ইলেকশনের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে। সুতরাং আপনি যদি দেশের জন্য ইফেক্টিভলি এবং কম্পারেটিভলি শর্টার টাইমে কিছু করতে চান এবং একটা ভিজিবল চেঞ্জ আনতে চান, আমি মনে করি পলিটিক্স হচ্ছে বেস্ট টুল। আচ্ছা, এই বেস্ট টুল ইউজ করে আপনি দেশকে সার্ভ করার যে আপনার আকাঙ্ক্ষা, এটাই আপনাকে রাজনীতিতে নিয়ে আসবে। এখন দেখেন আপনি চ্যালেঞ্জগুলো কি ফেস করবেন। চ্যালেঞ্জগুলো মূলত আমি যদি তাকাই, চ্যালেঞ্জগুলো আসে পুরাতন বন্দোবস্ত থেকে। যে আপনি রাজনীতি করতে গেছেন, আপনার ফান্ডিংয়ের একটা সমস্যা থেকে যায়, যে আমি যে মিছিল মিটিং করবো টাকাগুলো কোথা থেকে আসবে, আমি যে মিছিল মিটিং করবো আমি কি লোক পাবো কিনা। তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তে আমরা এলিমিনেট করতে চাই। আমি উন্নত বিশ্বে যেমন দেখা যায় যে যারা পলিটিক্স করতে চায় তারা স্টুডেন্ট লেভেল থেকে স্টুডেন্ট ইউনিয়নের পলিটিক্স করে, ওখান থেকে যারা পোটেনশিয়াল তারা ন্যাশনাল পলিটিক্সে বা আঞ্চলিক পলিটিক্সে আসে, লোকাল পলিটিক্সে। তো তখন কি হয়, তাদেরকে কিন্তু লোকালি যারা ইনফ্লুয়েন্সিং যে ফ্যাক্টরগুলো আছে, বিজনেসম্যান বলেন, ইনফ্লুয়েন্সার বলেন, ব্যুরোক্রেট বলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেন, তারা কিন্তু ফান্ডিং করে। তারা কিন্তু স্বচ্ছ উপায়ে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তাদের পলিটিক্যাল ফান্ডিংটা নিয়ে আসে। ওইখানে তার কিন্তু কোনো চাপ থাকে না যে আমি একটা সিঙ্গেল বিজনেসম্যান থেকে আনলাম, তাকে আবার আমার ফেভার দিতে হবে। তখন কিন্তু ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমি অনেকগুলো এলিমেন্টের কাছ থেকে ফান্ডিংটা কালেক্ট করি। তখন দেখা যায় আমার কারো একার কাছে কোনো দায়বদ্ধতা থাকে না। দিন শেষে আমার সামাজিকভাবে একটা ইউনিফর্মলি আমার দায়বদ্ধতা ছড়ায় যায়, যেটা পুরো সমাজেই আমি প্রেজেন্স দিতে পারি। যে না, আমি তো 100 জনের কাছ থেকে আনছি, তো আমার কাজগুলো 1000 জনের আমি ইউনিফর্মলি আমি ফেভার দিব। তখন দেখা যায় যে সমাজের সবাই প্রায় ফেভারটা পেয়ে যায়, তখন আর বায়াসনেসটা থাকে না। তো এটা হচ্ছে আমার ফান্ডিংয়ের ব্যাপারটা গেল। আমি লোকজন কীভাবে জড়ো করব। দেখেন 50 বছর বা 20 বছর আগের যে রাজনৈতিক টেন্ডেন্সি, তখন দেখা যেত কি যে জেনজি বা আমার যে ইয়াঙ্গার জেনারেশনের পলিটিক্যাল ইনভলভমেন্ট খুব কম থাকতো।
কিন্তু 5 তারিখের আগস্টের 5 তারিখের অভ্যুত্থানের পর কিন্তু এই জিনিসটা খুবই বেড়ে গেছে। আপনি দেখবেন এখন জেনজি বা আমার যে ইয়াঙ্গার জেনারেশন আছে 40 এজের নিচে, সবাই কিন্তু পলিটিক্যালি খুব অ্যাক্টিভ বা পলিটিক্যালি খুব কনসিয়াস। তো সুতরাং তাদেরকে আমি এখন খুব ইজিলি কানেক্ট করতে পারবো। তো নয়া রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু এই জিনিসটারই সাপোর্ট দিতেছে, যে যেই ইয়াঙ্গার জেনারেশনরা পলিটিক্সের দিকে ইন্টারেস্টেড হয়ে আসছে তাদেরকে আমি সহজে এখন কানেক্ট করতে পারবো, যেটা কিন্তু পুরোনো বন্দোবস্তে সম্ভব ছিল না, কারণ তখন তারা পলিটিক্সে ইন্টারেস্টেডই ছিল না। সুতরাং আমার তাদের ইন্টারেস্টটারে আমি ক্যাপিটালাইজ করাই হচ্ছে আমার নয়া রাজনৈতিক বন্দোবস্তের অন্যতম আমার মিশন। যে আমি যে ইয়াঙ্গার জেনারেশনটারে আমি স্বপ্ন দেখাবো, ভিশন দেখাবো যে আমি কিভাবে দেখতে চাই বাংলাদেশকে, তোমরা আমার সাথে আমার পথের সঙ্গী হও। তো এই জায়গায় আমি আমার লোকবলও পাইলাম, ফান্ডিংও পাইলাম, আমার কোনো অনৈতিক বা অবৈধ উপায়ও যাইতে হইলো না, আমার কোনো পাওয়ার প্র্যাকটিসও ভাবে করতে হইলো না। আমি আমার যেই টিম থাকবে, আমার যেই লোকবল থাকবে, তাদের কিনে সবার সাথে গণসংযোগ করে আমার ভিশন তাদের কাছে আমি প্রিচ করব। প্রিচ করার পর মানুষ আমাকে ভোট দিবে কি না দিবে সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি মানুষকে আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করব যে কেন আমাকে ভোট দিবেন, কেন পুরাতন বন্দোবস্তের কাউকে আপনি ভোট দিবেন না। আরেকটা বিষয় যে এটা আমার কাছে মনে হয় যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আলোচনা আমরা করতেছি, এটা কোনো পার্টির আলোচনা হওয়া উচিত না। যে দেখছে নাগরিক পার্টির একটা এজেন্ডা হতেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কারণ যদি এটা নাগরিক পার্টির একক এজেন্ডা হয় তাহলে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা এটাতে এসে ডিটাচ ফিল করবে বা তারা এখানে এসে অংশগ্রহণ করতে পারবে না। তো এই জায়গাতে আসলে কি বাস্তবতা, মাঠের বাস্তবতাটা কি, মানে অন্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা কি এই টেন্ডেন্সিটা দেখতেছি কিনা, নাকি তারা আমাদের হতাশ করতেছে, নাকি নতুন প্রজন্মের রাজনীতির মধ্যে আমরা এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত মুখে না বললেও সেটা আমরা তাদেরকে ফিল করাতে পারতেছি কিনা? আপনি দেখুন এই জায়গায়, এই যে আমি যখন প্রথম প্রশ্নটা করেছেন তখনই বলছি, এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটার একক মালিকানাও নাই, আবার এটা কোনো শুধুমাত্র ইডিওলজিও না। এটা আমাদের একটা জুলাইয়ের কিংবা তারও আগের সময় থেকে যে ডিপ রুটেড সোসাইটির যে প্রবলেমগুলো ছিল, ওই প্রবলেম থেকে উঠে আসা আকাঙ্ক্ষা। এটা আমাদের যে আকাঙ্ক্ষা, নতুনত্বের আকাঙ্ক্ষা, পুরনো ধ্যান ধারণা, পুরনো রাজনৈতিক প্রথাগত যে রাজনৈতিক বন্দোবস্ত, যে চাঁদাবাজির রাজনীতি, যে টেন্ডারবাজির রাজনীতি, যে হইতেছে বুট কারচুপির রাজনীতি, যে মেকানিজমের ইলেকশন মেকানিজমের রাজনীতি, এখান থেকে বের হয়ে, এবং যে অর্থনৈতিক শোষণের রাজনীতি, আমি বারবার বলি এই অর্থনৈতিক শোষণে কিন্তু বাংলাদেশের রাজনীতিকে দমিয়ে রাখার সবচেয়ে বড় টুলস ছিল। এই যে অর্থনৈতিক শোষণের রাজনীতি থেকে বের হয়ে অর্থনৈতিক সমৃদ্ধির রাজনীতি, মানুষ তার নাগরিক কিস্সাটা বুঝে নেওয়ার রাজনীতি, এটাই হইতেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এবং এটা কোনোভাবেই শুধুমাত্র এনসিপির পলিটিক্যাল অবজেক্টিভ থাকতে পারে না। আমার মনে হয় এটা ভিতরে অনেকেই ধারণ করে, যারাই নতুনত্বকে চায়, যারাই 5ই আগস্টকে চেয়েছে, যারাই জুলাই চেয়েছে, যারাই পরিবর্তন চেয়েছে, আমি মনে করি তারা তো সবাই নতুনত্বকে চায়। কিন্তু এখন কে কতটুকু নতুনত্বকে চায়, কে কতটুকু সমাজ পরিবর্তনে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বাস্তবায়ন করতে চায়, কার পটেনশিয়াল কতটুকু, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বেশি চাইবে যে হচ্ছে যোগ্যতার ভিত্তিতে আদর্শ সমাজ গঠনের চেষ্টা করবে। আবার অনেকে আছে যে হচ্ছে এইভাবে চাইবে না, সেই বাংলাদেশের যে প্রথাগত সোসাইটাল মানে প্রবলেমস গুলো, এগুলোর সোসাইটিতেই মানে কাজবাজ করে, বিভিন্ন রুট লেভেলে কাজবাজ করে, কিংবা আগের যে ইলেকশন সিস্টেম, এভাবে সে নেতা হতে চায়। তাহলে এই জায়গার অবজেক্টিভ হইতেছে এটা সবার জন্য। এখন আমাদের মানে যে জায়গাটা আমরা সবার ক্ষেত্রে করতে চাই, এটা হচ্ছে অফার দিচ্ছে আমরা, এটা সবাই নিতে পারে, কিন্তু নেওয়াটা উচিত। এটা আমরা এই বোঝানোর কাজটা হইতেছে আমাদের তরুণ প্রজন্মে, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কতটুকু ইফেক্টিভ এবং ভবিষ্যৎ রাজনীতিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কেন জরুরি, এটা হইতেছে আমাদের তরুণ প্রজন্মের সবচেয়ে বেশি জরুরি। আর এর বাইরে আমরা তো স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, কেউ যদি নিতে না চায় তাহলে সময়ের সাথে সাথে হয়তো বা সে তার জব পেয়ে যাবে। আরমান, এই জায়গাতে আমি আপনার যদি একটা জিনিস প্রশ্ন করি যে ইন্টারিম গভর্নমেন্টের যে ভালো কাজগুলো আছে, এটাকে অনেকেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিনা, বা অনেকে মনে করতেছে যে আমাদের নতুন রাজনৈতিক যে অবস্থা বর্তমানে, সেখানে ইন্টারিমের সফলতাটাকে অনেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা ফলাফল হিসেবে দেখতেছে। কিন্তু আমরা জানি যে এটা আসলে একটা অনির্বাচিত সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং আজ হোক বা কাল তাদেরকে আসলে এই জায়গাটা ছেড়ে দিতে হবে। এখন যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন মেধাবী এবং যোগ্য লোকদেরকে সরকার নিয়োগ দিতেছে বা তাদেরকে একটা সুযোগ দিতেছে কাজ করার, সেটা সামনে থাকবে না। তো এই জিনিসটাকে আসলে কিভাবে অ্যাড্রেস করা যায়, যে আসলে সামনে হয়তো ইউনুস প্রশাসনের যে ফ্রুটগুলো আছে, আমরা যেটা এখন হয়তো ভোগ করতেছি বা যেটা আমরা সুফল নিতেছি, সেটা হয়তো সামনের বাংলাদেশের বাস্তবতা না। তো সেটা তো আমাদের দেখা যায় যে জনগণরে বা ছাত্র জনতাকে হতাশ করবে লার্জলি।
কারণ এত কিছুর পরে আমরা হয়তো এখন একটা স্বস্তির মধ্যে আছি। তো ওইটা রাজনীতিটা কি আসলে আপনি মনে করেন যে একটা বিরোধী দলের রাজনীতি হবে নয়া বন্দোবস্তের রাজনীতিটা, নাকি আপনি এই আশাটা দেখেন, মানে আমি আগের প্রশ্ন ধরে টানতেছি, এই আশাটা দেখেন যে ভবিষ্যতে যে সরকার আসবে সে আসলে চাপে পড়ে হলেও নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে চলে আসবে? তো আপনি গ্রাউন্ড রিয়েলিটিটা কেমন দেখেন? না, এখানে সাকিব ভাই তো প্রথমে বললোই যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু কোনো স্বপ্ন বা দূরের কিছু না। নয়া রাজনৈতিক বন্দোবস্ত এবং নয়া রাজনীতির আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই অভ্যুত্থানটা হয়েছে। মানুষ কিন্তু গত 17 বছরের যে জঞ্জাল, যে অপারেশন ছিল, মানুষের উপর যে শোষণ ছিল, নির্যাতন ছিল, অবিচার অনাচারের যে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয়েছিল, সেটার বিরুদ্ধে গিয়ে কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষায় কিন্তু জুলাই এবং আগস্টে 5 তারিখে এসে সফলভাবে প্রতিফলিত হয়েছে। এবং 5 তারিখের পর আমরা কি দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যে এসছে, এখানে আপনি একটা কথা বললেন যে অনির্বাচিত সরকার, কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু যে ম্যান্ডেট আছে, একটা নির্বাচনকালী বা নির্বাচিত সরকারেরও সেরকম ম্যান্ডেট থাকে না। কারণ কি দেখেন, বাংলাদেশের আপনি যদি স্ট্যাটিস্টিক্সগুলো ঘাটেন, 40 to 44% ভোট পেলেই একটা সরকার গঠন করা যায়। ধরেন 35% পেয়ে হয়েছে। এবং আপনি যদি এখানে দেখেন যে 18 কোটি আমার জনগণ, 12 কোটি যদি ভোটার থাকে, 40% ভোট মানে আমার রাফলি 4-5 কোটি ভোট। তো 4 কোটি ভোট পেলে কিন্তু 18 কোটি মানুষের একটা সরকার গঠন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের কিছু একদম চিহ্নিত সন্ত্রাসী ছাড়া সবাই এই অভ্যুত্থানে সাড়া দিয়েছে। আমরা অনেক জায়গা থেকে অনেক বিভিন্ন সোর্স থেকে আমরা দেখতে পেয়েছি শুধু 5 তারিখে 3 থেকে 5 কোটি মানুষ রাস্তায় ছিল, রাস্তায় নেমে তারা ম্যান্ডেট দিয়েছে। এবং আমাদের অনেক মা বোনরা ঘরে থেকেও আমাদের জন্য দোয়া করেছে, আমাদের যে যে লজিস্টিক্যাল সাপোর্ট লাগে এগুলো দিয়েছে। সুতরাং এই সরকারের যুদ্ধ করেছে। হ্যাঁ, তো এই জায়গায় আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই ম্যান্ডেট, তা স্বাধীনতার পরে 54 বছরের সবচেয়ে বেশি ম্যান্ডেট পেয়ে এই সরকার এখন দেশ চালাচ্ছে। ইন্টারেস্টিং। তো এই জায়গা থেকে আমি বলবো যে এই অন্তর্বর্তী সরকারের যে ন্যায্যতা বা যে বৈধতা নিয়ে অবশ্যই কোনো প্রশ্ন নেই। এখন আপনি আরেকটা কনসার্ন জানালেন যে ইউনূস সরকার যা দেখাচ্ছে বা ইউনূস সরকার যেভাবে কাজ করতেছে সেটা সামনে কন্টিনিউ করবে কিনা, এবং ইউনূস সরকার যেটা করতেছে সেটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের ফলাফল কিনা। এটা অবশ্যই আপনারা অবশ্যই মেনে নেবেন যে ইউনূস সরকার গত 7-8 মাসে বা 9 মাসে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আপনি দেখেন চায়না, আমেরিকা, ইন্ডিয়া, এই 3টা শক্তিকে যেভাবে ব্যালেন্স করে বাংলাদেশের পারপোজটা বা বাংলাদেশের স্বার্থটা টপ প্রায়োরিটি দিয়ে যেভাবে তারা ডিপ্লোমেসি সাজিয়েছে, কিংবা আপনি দেখেন যে মানুষের যে দ্রব্যমূল্যে অতিষ্ঠ হয়ে মানুষ প্রায় দেখা যেত যে সংবাদ মাধ্যমের সামনে কান্নাকাটি করছে যে তেল কিনতে পারে নাই, চাল কিনছে, ডাল কেনার টাকা নাই। এই জিনিসটা কিন্তু এই 7-8 মাসে আমরা দেখি নাই ওভাবে। ইনিশিয়ালি 2-3 মাস ছিল, কারণ তো 17 বছরের একটা ইফেক্ট তো কয়েক মাস থাকার কথা, এটা স্বাভাবিক। কিন্তু আমরা ডিসেম্বরের পর থেকে কিন্তু জিনিসগুলো একদম মিনিমাইজ হইতে দেখেছি, যে সিন্ডিকেটগুলো অনেকাংশে ভেঙে পড়েছিল বা এখনো ওভাবে ফাংশন করতে পারতেছে না। রোজার মাসে আমার জিনিসপত্রের দাম বাড়ে নাই, অনেকাংশে কিছু দাম কমেছে, যেমন সয়াবিন তেল বা আপনি ধরেন ব্রয়লার মুরগি, যে এই যে নিত্যপণ্যের অনেক দাম দেখা গেছে যে স্থিতিশীল ছিল বা কিংবা কমেছে। এই জিনিসটা কিন্তু মানে অভূতপূর্ব, এটা কখনোই হয় না বাংলাদেশে যে রোজার মাসে কোনো জিনিসের দাম কমে। যেমন খেজুরের দাম খুবই কম ছিল এবার গত বছরের তুলনায়, পেঁয়াজের দাম খুব কম ছিল, এরকম। এরপরে ধরেন আমার যে রাষ্ট্র ব্যবস্থা দেখেন, আমার প্রশাসন, পুলিশ প্রশাসন বলেন আর ব্যুরোক্রেসি বলেন, জুডিশিয়ারি বলেন, তারা কিন্তু এখন যথেষ্ট সাপোর্টিভ হওয়ার চেষ্টা করতেছে। যদিও প্রশাসনে, পুলিশে অনেক আওয়ামী লীগের দোষর রয়ে গেছে, তারা অনেক সময় স্যাবোটেজ করার চেষ্টা করতেছে এবং করছে। এর মাঝেও যারা নিউট্রালি কাজ করছে তারা কিন্তু তার সর্বোচ্চটা দিতেছে যে জনগণকে তার প্রাপ্য সার্ভিসটা দিতে। এটা কিন্তু কোনো নির্বাচিত সরকার বা আওয়ামী লীগ বা বিএনপি বলেন কেউ এভাবে প্রোভাইড করতে পারে নাই। বাংলাদেশে সবসময় একটা অস্থিতিশীল পরিবেশ, মাইনরিটির প্রতি থ্রেট, এই জিনিসগুলো কিন্তু প্রিভেইলিং ছিল, যেটা এই সরকার মাত্র 8-9 মাসে, একটা বিপ্লব পরবর্তী কিন্তু 1 বছর একটা দেশে অস্থিতিশীলতা থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু এই সরকার 8-9 মাসে এই জিনিসগুলো খুব কন্ট্রোল করতে পেরেছে, নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখন সামনে যেই সরকার আসবে সেই সরকার, আমরা অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে নির্বাচিত সরকার যেই আসুক, যেই দলে আসুক, আমরা চাইবো যে এই যে ধারাটা ইউনূস সরকার যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে যে ধারাটা দেখাই দিয়ে গেছে, যতটুকুই তারা বাস্তবায়িত করতে পেরেছে, যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ এবং পাবলিক ওরিয়েন্টেড করা, এরপরে হচ্ছে আমার যে পলিটিক্যালি যে পলিটিক্যাল স্টেবিলিটি, আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বাংলাদেশের কিন্তু রাস্তাঘাট, ব্রিজ, ওভারব্রিজ বা ফ্লাইওভার, এগুলো কিন্তু কোনো কিছুর কনস্ট্রাকশনই থেমে নাই। আপনি জানেন আমাদের মেট্রো রেলের কাজ পর্যন্ত চলতেছে, কিন্তু
আমাদের যে কমলাপুর স্টেশনের কাজ চলতেছে, মানে কোনো কিছু কিন্তু ডেভেলপমেন্ট কোনো প্রজেক্টে থেমে নাই, রাস্তাঘাট সবই হচ্ছে। এখন এই রাস্তাঘাট দিলে কে করতেছে, মানে আগে একটা ছিল কি, একটা মিথ ছিল যে আওয়ামী লীগ আসলে এখানে হবে, নাইলে হবে না, বা বিএনপি আসলে হবে না, আওয়ামী লীগ থাকলে হবে। এই মিথটা কিন্তু ভেঙে গেছে। তো এই যে মিথটা ভেঙে গেল, এটাও কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের একটা প্রতিফলন, যে আমার গভর্নমেন্ট বাধ্য হোক, সেটা বিএনপির গভর্নমেন্ট হোক তা এনসিপির গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট বাধ্য তার জনগণকে যে আমার যে ফুড, শেল্টার, আমার যে এডুকেশন, আমার যে ট্রিটমেন্ট, এই যে 5টা যে বেসিক নিড, এগুলো প্রোভাইড করা কিন্তু রাষ্ট্রের বাধ্যবাধকতা নাগরিকদের প্রতি। তো এটা যেই সরকারি আসুক, আমরা চাইবো এটা যেন সবসময় কন্টিনিউ করে। এই যে আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি, আমাদের যে এই বাংলাদেশ ফার্স্ট যে ডিপ্লোমেসি, এটা যেন সবসময় প্রিভেলিং করে। গত সরকারের মতো যেন, যেমন আওয়ামী লীগ যেভাবে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল বা দাসত্ব যে বরণ করে নিয়েছিল, সেটা যেন পরবর্তী সরকার না করে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদের দুইজনকে দুইটা একটু কঠিন প্রশ্ন করতে চাই। আমি সাকিবকে প্রশ্ন করব যে আমরা জানি যে 5 তারিখের পরবর্তীতে আমাদের বাংলাদেশের ছাত্র জনতার প্রতিনিধিত্বকারী দল হিসেবে 2টি সত্তার জন্ম হয়েছে, এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং 2 জাতীয় নাগরিক পার্টি। তো স্বাভাবিকভাবেই তাদের প্রতি আমাদের একটা বায়াস থাকাটা স্বাভাবিক। যারা আমরা আন্দোলনে ছিলাম, যারা আন্দোলনটাকে ধারণ করি, অনেক প্রত্যাশার জায়গা ছিল আমাদের, তাদের হাত ধরে অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং অনেক স্বপ্ন হয়তো বাংলাদেশের অনেকে দেখতে পাচ্ছে। সেই জায়গা থেকে আমি অনুরোধ করবো যে আপনারা একটু সমালোচনা করবেন। সাকিব, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অংশ, একটি সেল কমিটির সম্পাদক, আমি যদি ভুল না করে থাকি ছিলেন। আর আরমান, আপনি হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন রাজনীতিকে ধারণ করা একজন ছাত্র নেতা আমি বলবো। তো আপনার কাছে আমি জানতে চাইবো জাতীয় নাগরিক পার্টির সমালোচনা আপনার জায়গা থেকে, বা সেটা বাক্সা শুরু হতে পারে। তো সাকিব। দেখুন, এনসিপি একটা গণ অভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক সংগঠন, পাশাপাশি আমাদের বৈষম্য বিরোধীতে সবার কমন প্ল্যাটফর্ম ছিল, আমরা সবাই ছিলাম এটাতে। পরবর্তীতে আমরা নিজেরাই, আরমান, আমি এবং সবাই মোটামুটি আমাদের অনেকেই ছিল, ভিন্ন ভিন্ন সংগঠনে গিয়েছে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল জায়গায় আছি। তো আমাদের জায়গা থেকে মনে হয় এনসিপির সমালোচনা কিংবা আলোচনা যদি করি, তাহলে এনসিপিকে দেখতে হবে বয়সের দিক থেকে। তাদের বয়স মাত্র 2 মাস এবং গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে উঠে আসার কারণে তাদের প্রতি মানে সীমাহীন প্রত্যাশা, যেটাই তাদের আবার একমাত্র পটেনশিয়াল। মানুষের প্রত্যাশা যার কাছে থাকে, তার কাছে কিন্তু পটেনশিয়াল থাকে। এবং এই যে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে তারা আবির্ভূত হয়েছে, এটা আবার তাদের সবচেয়ে বড় রাজনৈতিক দায়। মানে যেই জুলাইকে ধারণ করে তারা বড় হয়েছে, যাদের উত্থান হয়েছে, আমি মনে করি তাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই জুলাইয়ের জন্য কাজ করা। যে জুলাই হত্যাকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে কাজ করা। আমি মনে করি এনসিপি যথাযথভাবে সেটা করতে পারে না, আমরাও পারি না। আওয়ামী লীগের নিষিদ্ধ বিচারিক প্রক্রিয়া কিংবা খুনিদের যে, আপনি দেখেন ব্যক্তিগতভাবে অনেকেই অনেক জায়গায় হত্যাকাণ্ড চালিয়েছে বিভিন্ন সময়ে। শুধুমাত্র জুলাই হত্যাকাণ্ড কেন, এর আগে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের লোকজন, অসংখ্য মানুষজনকে খুন করেছে, গুম করেছে। এগুলো তো ডকুমেন্টেড, এগুলো তো আমাদের কাছে ডকুমেন্টেড। তাহলে এনসিপির রাজনীতি হওয়া উচিত ছিল এই যে জুলাইয়ে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের প্রত্যেককে বিচারে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সবচেয়ে বেশি বোকাল হওয়া। এনসিপির রাজনীতি হওয়া উচিত ছিল আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার মাধ্যমে, কিংবা রাজনৈতিকভাবে মোকাবেলা করার মাধ্যমে, মানে সর্বশক্তি দিয়ে। কারণ এনসিপি আর আওয়ামী লীগ কোনোদিন এক টেবিলে রাজনীতি করতে পারবে না, কিংবা জুলাইয়ের পরের কোনো মানুষ আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে পারবে না। যদি করতে চাই, আমি মনে করি সেটা স্রেফ গাদ্দারি, জুলাইয়ের সাথে গাদ্দারি, 2000 শহীদের সাথে গাদ্দারি। সেটা যদি আমিও করি, আমার সাথে গাদ্দারি। এই যে এনসিপি এই জায়গায় তার যথাযথ রুলটা পালন করতে পারে না। আওয়ামী লীগের যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ডিমোলিশ করে দেওয়া, আওয়ামী লীগের যে রাজনীতির মাঠে ধ্বংস করে দেওয়া, ফেসিবাদের সবকিছু, এগুলো তো আমাদের জন্য খুব বেশি অ্যালার্মিং। সেটা যদি 5 জনের মিছিল হয়, একটা গণহত্যার পরও যাদের ন্যূনতম অনুশোচনা নেই, যাদের ন্যূনতম রিগ্রেট কাজ করে না, তারা কিভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারে? আর খুনিদের সাথে তো কখনো রাজনীতির আলাপ হয় না। রাজনীতি একটা মানে রাজনীতি একটা কৌশল, রাজনীতি একটা সমাজের জন্য কাজ করার একটা মেন্টালিটি, অ্যাম্বিশন, এটা সমাজের প্রতি একটা দায়। খুনিদের তো এই দায় নাই, তাহলে খুনিদের সাথে বিএনপি, এনসিপি কিংবা যতজনই আছে, কেউ কখনো খুনিদের সাথে রাজনীতি করতে পারবে না। এবং আমি মনে করি এনসিপি এই জায়গায় তার যথাযথ রোলটা প্লে করতে পারতেছে না, এতগুলো অ্যাক্টিভিস্ট, এতগুলো ইয়াং পটেনশিয়াল থাকা সত্ত্বেও। এটা একই দায়বদ্ধতা আমাদের কাছেও আছে, আমাদের সাথেও আছে। তো আমরা চেষ্টা করছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে
কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোকাল হওয়া, খুনিদের বিচার করা, কিংবা হইতেছে ওদেরকে পরবর্তী কার্যক্রমে কিভাবে নিষিদ্ধকরণের মাধ্যমে নিয়ে যাওয়া, এগুলো আমরা মনে করি দেশের সবার সামগ্রিক সাপোর্ট দরকার। বিভিন্ন অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদের অবশ্যই সহযোগিতা দরকার। কারণ জুলাইতে আমরা যেভাবে 5 আগস্ট সব দল একসাথে হয়ে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, তাহলে 7 মাস না যেত কেন? আমরা আলাদা আলাদা আমাদের মতামত থাকবে কেন, আলাদা আলাদা আমাদের চাওয়া থাকবে কেন, আমাদের আলাদা আলাদা রাজনীতি থাকবে। এখানে তো রাজনীতির কোনো আলাপে আসে না। আমি বারবার বলছি, আওয়ামী লীগের সাথে জুলাইয়ের পর আর কোনো রাজনীতি নাই, আওয়ামী লীগের সাথে কোনো সংলাপ নাই। দ্যাটস ইট। আরমান, দেখুন 5 তারিখের পর তো একটা পট পরিবর্তন আমরা যেটা দেখলাম, সেটা অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থানটাকে সংগঠিত করেছিল, যথেষ্ট চেষ্টা করেছে সংগঠিত করতে। এখন অভ্যুত্থানের পর কি হইলো? অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে 2টা উইং হইলো। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, যেটা জাতীয় নাগরিক কমিটি থেকে আসছে, এবং আমাদের এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ। তো আওয়ামী লীগকে ট্যাকেল করা, মাঠে ডিল করা বা অন্যান্য রাজনৈতিক সংগঠনের সাথে ইন্টারেক্ট করার মূল দায়িত্ব পরে এনসিপির কাঁধে, যেহেতু তারা একটা পলিটিক্যাল পার্টি। তো আমি মনে করি যে এনসিপি যদি সমালোচনা করি, আসলে এনসিপি একটা বড় একটা লিস্ট নিয়ে বসতে হবে আর কি। দেখেন এনসিপির যে ফরমেশন, এনসিপির ফরমেশন হইলো কবে? ফেব্রুয়ারি 28 তারিখ, একদম লাস্ট ডে অফ ফেব্রুয়ারি। এখানে আমি মনে করি যে এনসিপির ফরমেশন হওয়া উচিত ছিল না হলেও অক্টোবরে। সেপ্টেম্বরে আমি বাদ দিলাম, যে ত্রাণ কার্যক্রমে আমরা সবাই ব্যস্ত ছিলাম, তো আমরা দিতে পারি না আমাদের ইয়াটা। অক্টোবরে হয়ে যাওয়া উচিত ছিল। এরপরে তাদের কি উচিত ছিল? এই যে আমাদের যে ঘোষণাপত্র, এটার আলাপ আসছে কবে? ডিসেম্বরের 31 তারিখে। এটার আলাপ আসার দরকার ছিল আগস্টের 5 তারিখে। আচ্ছা, আমরা মানলাম যে আমরা প্রস্তুত ছিলাম না এতটা, কিন্তু আগস্ট মাসের মধ্যেই তো এই আলাপটা চলে আসার কথা ছিল। তো এখানে তাদের প্রথম ব্যর্থতা হচ্ছে জুলাইয়ের যে প্রোক্লামেশনটা না দিতে পারা, এবং স্টিল এটা কিন্তু ঝুলে আছে। চিফ অ্যাডভাইজার এবং বিএনপির যে নেতৃত্ব বলেছিল যে 15 জানুয়ারির মধ্যে হয়ে যাবে, কিন্তু এখন আমরা এটার কোনো হদিশ পাই নাই। কথা বলতেছেন এটা নিয়ে? কেউ এটা নিয়ে, এনসিপির নেতারাই কোনো কথা বলতেছে না এটা নিয়ে। অন্যরা তো বাদ, যার কনসার্ন, যার মাথা ব্যথা, সেই তো কথা বলতেছে না। এনসিপির জুলাই প্রোক্লামেশন নিয়ে অবশ্যই সবচেয়ে বেশি ভোকাল এবং অ্যাক্টিভ হওয়ার কথা ছিল। এরপরে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হওয়ার কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কার্যক্রম, এটাতে জোর দেওয়ার মধ্যে। এরপরে আওয়ামী লীগের যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করেছিল তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসা, সাজা দেওয়া, শাস্তির মাধ্যমে তাদেরকে ডিমলিশ করা, এটা তাদের একটা প্রাইম রোল ছিল। এনসিপির এটা করার কথা ছিল। এরপরে তাদের কি করার কথা ছিল? তাদের এই কয়েকটা, এগুলো ছিল আমার জাতির প্রতি আমার দায়। আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই প্রোক্লামেশন, শহীদ এবং আহত পরিবারকে পুনর্বাসন করে তাদেরকে স্ট্যান্ডার্ড একটা লিভিং দেওয়ার চেষ্টা করা। এই দায়গুলো সারার পর আমার তো দলের প্রতিও একটা দায় আছে, মানুষের আকাঙ্ক্ষার প্রতিও কিন্তু দায় আছে। মানুষ এনসিপিকে কিভাবে দেখতে চেয়েছিল? যে এনসিপি বাংলাদেশের 300 আসন হোক, 500 আসন হোক, সংস্কার শেষে যতগুলো আসন থাক, প্রতিটা আসনে তারা তাদের যোগ্য ক্যান্ডিডেট দাঁড় করাবে। সেই আসনের আন্ডারে যে উপজেলাগুলো ছিল, ইউনিয়নগুলো ছিল, ওইখানে যে স্থানীয় নির্বাচন তারা বলে, এনসিপি কিন্তু স্থানীয় নির্বাচনের দাবি তুলেছিল, কিন্তু স্থানীয় নির্বাচনে যে ক্যান্ডিডেট দিবে, তাদের কি সেই ক্যান্ডিডেটগুলো তৈরি, বা তারা কি সেই ক্যান্ডিডেটগুলো দাঁড় করাতে পেরেছে? পারেনি। তাহলে তারা যে স্থানীয় নির্বাচনের যে দাবি দিয়েছিল, সেটাও যদি সরকার মেনে নিত, তারা কিন্তু বিপাকে পড়তো আমি মনে করি। কারণ তাদের তো ওই ক্যান্ডিডেটগুলো রেডি করতে পারে না এখনো, স্টিল নাও। হ্যাঁ, এবং এরকম একটা আলাপ আসলে আছে যে ইলেকশনের জন্য আসলে এনসিপি প্রস্তুত কিনা। অবশ্যই না। আমার বাংলাদেশে আমার যতটুকু মনে পড়ে 20 থেকে 25 হাজার, মানে আমার 5,000 ইউনিয়ন আছে। 5,000 ইউনিয়নে যদি আমি 10টা করেও কেন্দ্র ধরি, 50,000 কেন্দ্র আছে। এই 50,000 কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দেওয়ার সক্ষমতা এনসিপি এখনো অর্জন করতে পারে নাই। আর ইলেকশন করা তো দূরের বিষয়। আমি যে আমার কেন্দ্রগুলো যে সিকিউরিটি মেনটেন করব, আমার প্রতি কেন্দ্রে যদি 20 জন হিসাব করি, এখানে লক্ষাধিক মানুষ, এই লক্ষাধিক মানুষ আমি রিক্রুট করতে পারি নাই। এনসিপির নেতাদেরকে এখন দেখা যাচ্ছে যে নিজের আসন, মাঝে মাঝে দেখা যায় 2-4টা ভিডিও নিজের আসন গুছাচ্ছে, আবার দেখা যায় যে বিভিন্ন ন্যাশনাল ইস্যু নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, আবার দেখা যায় তাদের বিরুদ্ধে কিছু দুর্নীতির অভিযোগ আসলে তারা আবার দমে যায়। হ্যাঁ, তাদের মধ্যে আবার অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে, দুর্নীতির অভিযোগ আসলে তারা দমে যাচ্ছে, ক্লিয়ার এক্সপ্লেনেশন দিতে পারতেছে না। মানে মানুষের যে একটা এত বড় আকাঙ্ক্ষা ছিল, এবং এই আকাঙ্ক্ষাটা থাকা স্বাভাবিক, কারণ একটা বিরোধী দল বা একটা সরকারের বিরোধী পক্ষর সবচেয়ে বড় রাজনীতিটা কি? ক্ষমতায় যাওয়া। ওই সরকার পক্ষকে ফেলে দিয়ে ক্ষমতায় বসা কিংবা দেশ পরিচালনা করা। এই হাইয়েস্ট ফর্ম অফ পলিটিক্সটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে ফেলেছে। এখন এই জায়গা থেকে কিন্তু মানুষের এক্সপেকটেশনটা অনেক হাই, যে যারা সরকারকে ফেলে দিয়েছে, যারা রাষ্ট্র ক্ষমতায় নিজেদের মনোনীত না হোক, সবার সাথে বোঝ পরামর্শ করে তো একটা প্রতিনিধিত্ব পাঠাতে সক্ষম হয়েছে, সুতরাং তারা তো খুব ভালো সার্ভিস দেওয়ার কথা জনগণকে। তো ওই হাই এক্সপেকটেশনের জায়গা থেকে কিন্তু এনসিপি পুরোই ব্যর্থ।
তারা কিন্তু জনগণের এক্সপেকটেশনের আমি মনে করি না 10%ও সার্ভ করতে সক্ষম হয়েছে। তো ওই জায়গা থেকে তাদের মাঠও গোছানো নাই, তাদের ডিপ্লোমেসি কি, তাদের সংবিধান কি, তাদের মূলনীতি কি, তাদের মার্কা বাদ দিলাম, এটা নিবন্ধনের পরে আসে, কিন্তু তাদের যে নির্বাচনিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার যে প্রস্তুতি, তার তো 5%ও এখনো তারা পূরণ করতে পারে নাই। কিছু যারা ন্যাশনাল ফেস আছে তারা কি তাদের নিজের মাঠ গোছানোয় ব্যস্ত থাকে, আবার দেখা যায় বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন ইস্যুতে ব্যস্ত থাকে। মানে এনসিপি না পারতেছে নেতাদের রাজনীতি করতে, না পারতেছে সংগঠনের রাজনীতি করতে, না পারতেছে দেশ নিয়ে মানুষ নিয়ে রাজনীতি করতে। এক্স্যাক্টলি। এই যে হাই এক্সপেকটেশনটা আমি মনে করি যে এনসিপি খুব শীঘ্রই নিজেদের মধ্যে যে অন্তর্কন্দল বা যে দ্বন্দ্ব চলছে, যে দ্বন্দ্বগুলো ইতিমধ্যে মিডিয়াতে চলে আসছে, এটা একসাথে বসে খুব দ্রুত সমাধান করে নেবে। কারণ একটা বড় রাজনৈতিক দলে দ্বন্দ্ব থাকবে, বিভিন্ন মতাদর্শ থাকবে, বিভিন্ন মত ভিন্নতা থাকবে, কিন্তু দিন শেষে তারা একসাথে বসে এগুলো মিটমাট করে দেশ ও জাতির কল্যাণে এবং নিজ সংগঠনের কল্যাণে একসাথে বসে পলিসি মেকিং করে খুব দ্রুতই মাঠে এবং একই সাথে ইন্টেলেকচুয়াল গ্রাউন্ডে তারা প্রস্তুতি নিয়ে আমি আশা করি যে এনসিপি খুব দ্রুতই আবার অ্যাক্টিভ হবে। রাইট। আমার পার্সোনালি যে জিনিসটা মনে হয় যে এই জিনিসটা এনসিপি যত ডিলে করবে, যত এই জায়গায় তার ঘাটতি দেখা যাবে, তত মানুষের মধ্যে নয়া বন্দোবস্ত যেটা নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম সেটা নিয়ে প্রশ্ন উঠবে, মানুষ তত বেশি স্কেপটিক্যাল হবে এটা নিয়ে। তো আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের আজকের এই প্রাণবন্ত আলাপিতে সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরাও নতুন কিছু ভাবতে পারার সুযোগ পেয়েছেন এবং আশা করি কমেন্টে আপনাদের চিন্তা ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন এবং ভবিষ্যতে আমরা কি নিয়ে আবারও আলাপে আড্ডায় জমে উঠতে পারি সেই বিষয়ে আপনাদের পরামর্শ থাকবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।